আমার স্নেহে ছাত্রছাত্রীরা, আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2022 ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের মডেল কোশ্চেন পেপার 2 এর প্রশ্নগুলো আলোচনা করব। তো একের দাগে মানচিত্র আছে। রেখা মানচিত্রে নিম্নলিখিত প্রতীকগুলি বসাতে বলেছে। তো একের দাগেরটা বাদ দিয়ে 2 থেকে সমস্ত প্রশ্নের উত্তরই দিয়েছি। তো সেই জন্য তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো 2 দাগের একেতে আছে বলেছে কোন জায়গার ওপর দিয়ে মকরক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। তো এখানে অপশান ছিল মেক্সিকো, ব্রাজিল, চিলি, কলম্বিয়ার ওপর দিয়ে। তো ব্রাজিল এবং চিলি দুটো জায়গার ওপর দিয়েই মকরক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। তো সেই জন্য আমি দুটো অপশানেই দাগ দিয়েছি। এই যেখানে বলেছে মকরক্রান্তি রেখা কোন কোন মহাদেশ এবং দেশের উপর দিয়ে গেছে। তো আফ্রিকাতে আছে নাম্বিয়া, বসনিয়া, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, মাদাগাস্কার। আর দক্ষিণ আফ্রিকার চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে, ব্রাজিল। এই যে চিলি এবং ব্রাজিল। আর ওশিয়ানিয়ার হচ্ছে অস্ট্রেলিয়া। তো সেই জন্য আমি চিলি এবং ব্রাজিল দুটোতেই দাগ দিয়ে দিয়েছি। 2 নম্বরে আছে পৃথিবীর নিরক্ষীয় তল এবং কক্ষতলের মধ্যে উৎপন্ন কোণ হচ্ছে 23.5 ডিগ্রি। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়। 4 হচ্ছে অস্ট্রেলিয়ার সময় এগিয়ে থাকে, কারণ অস্ট্রেলিয়া হলো পূর্বের দেশ। কার্যকরী সৌরবিকিরণের পরিমাণ আগত সৌরবিকিরণের 66%। এটা অ্যাকচুয়ালি 65 হয়, তো 66টাই দিলাম। 6 সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। 7 হচ্ছে ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় ধূমপান করলে। 8 হচ্ছে সর্বপ্রথম আর্থ আওয়ার পালন করা হয় 2007 সালের 31শে মার্চ। 9 হচ্ছে সাধারণ কথাবার্তার তীব্রতা হচ্ছে 65 ডেসিবেল। 10 হচ্ছে ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। 9 হচ্ছে মৌসিনরামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 11,872 মিলিমিটার। 12 হচ্ছে 1956 সালে রাজ্য ভাগ করার ভিত্তি ছিল ভাষা। 13 মধুমালাই অভয়ারণ্যটি তামিলনাড়ুতে অবস্থিত। 14 ভূগোলবিদ মার্কেটার প্রথম মানচিত্র বইটি প্রকাশ করেন 1578-এ। 15 দাগে ভারতে কৃষিতে সবুজ বিপ্লব, যে ফসলের জন্য গম। 16 ভারতে অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে চেঞ্চু উপজাতির মানুষ। 17 হচ্ছে আমাদের দেশের 65% মানুষ হচ্ছে কৃষির সঙ্গে যুক্ত। আর 17 হচ্ছে গ্লোব হলো ত্রিমাত্রিক। 3 এতে আছে সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে সমবর্ষণ রেখা বলে। বি হচ্ছে ওজোন স্তরের বিনাশের জন্য সবচেয়ে দায়ী সিএফসি গ্যাস। আর সি হচ্ছে কলকারখানার শব্দের তীব্রতা 110 ডেসিবেল। 3 2 হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। ভারতনাট্যম তামিলনাড়ু, কফি হচ্ছে কর্ণাটক, দিক নির্ণায়ক যন্ত্র হলো কম্পাস। 3 আছে শুদ্ধ অশুদ্ধ। এতে আছে ভারতে 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় শুদ্ধ। বি গঙ্গাকে 2008 সাল থেকে ভারতে জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয় শুদ্ধ। আর সি হচ্ছে কাশ্মীর উপত্যকাটি হিমাদ্রি, হিমালয় আর পীর পাঞ্জালের মাঝে অবস্থিত শুদ্ধ। 4 আছে এক কথায় উত্তর দাও। 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব হয় 111.11 কিলোমিটার। বি হচ্ছে জিএমটি কথাটির অর্থ গ্রিনউইচ মিন টাইম। সি হচ্ছে শীতলতম আর উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে বলে বার্ষিক উষ্ণতার প্রসর বলা হয়ে থাকে। 4 আইতে আছে কক্ষপথ কাকে বলে। তো কক্ষপথ হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর পরিক্রমণের যে উপবৃত্তাকার পথ তাকেই কক্ষপথ বলা হয়ে থাকে। সূর্যের চারিদিকে পৃথিবীর পরিক্রমণের উপবৃত্তাকার পথকে কক্ষপথ বলে। 2 হচ্ছে সাইলেন্স বোর্ড কি। সাইলেন্স বোর্ড হচ্ছে সাধারণত বিদ্যালয়, হাসপাতাল, কলেজ, আদালত প্রভৃতি স্থানে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, যার অর্থ সেখানে তীব্র আওয়াজ করা আইনত নিষিদ্ধ। 3 আছে এই টিকা লেখো সাঁওতাল উপজাতি। সাঁওতাল হলো পূর্ব ভারতের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। সাঁওতালরা জনসংখ্যার দিক থেকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বৃহত্তম উপজাতি এবং তাদের উপস্থিতি আসাম, ত্রিপুরা, বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গের রাজ্যেও রয়েছে। তারা বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের বৃহত্তম জাতিগত সংখ্যালঘু। 4 আছে পর্বতশৃঙ্গ কাকে বলে।
পর্বতের চূড়াকে পর্বতশৃঙ্গ বলা হয়। তো পর্বতশৃঙ্গ কাকে বলে? পর্বতের চূড়াকে পর্বতশৃঙ্গ বলা হয়। হয়ে গেল। এবারে 4-এর দাগের কটা হয়ে গেল। এবার 5-এর আয়তে আছে অক্ষ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো। তো অক্ষ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য হচ্ছে পৃথিবীর উত্তর বিন্দু থেকে ঠিক মাঝ বরাবর কেন্দ্রের মধ্যে দিয়ে দক্ষিণ বিন্দু পর্যন্ত কল্পিত রেখাকে অক্ষ বলা হয়, আর পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী বৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলে। পৃথিবীর অক্ষ মেরুদণ্ড মেরুরেখা নামে পরিচিত, আর অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা। অক্ষ পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র দিয়ে বিস্তৃত, আর অক্ষরেখা পৃথিবী পৃষ্ঠের ওপর দিয়ে কল্পিত। পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 12,714, আর অক্ষরেখাগুলো পরিধি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে ক্রমশ। পৃথিবীর অক্ষ হচ্ছে একটি, আর পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর 179টি অক্ষরেখা আছে। পৃথিবীর অক্ষ রেখাকার বা দণ্ডাকার হয়, আর অক্ষরেখাগুলি এক একটি পূর্ণ বৃত্ত। 2-এর দাগেতে আছে পৃথিবীর আবর্তন বেগ কোথায় এবং কেন শূন্য। তো পৃথিবীর আবর্তন বেগ কোথায় প্রায় শূন্য এবং কেন? পৃথিবীর উভয় মেরুবিন্দুতে এবং অর্থাৎ সুমেরু বিন্দু 90 ডিগ্রি উত্তর এবং কুমেরু বিন্দু 90 ডিগ্রি দক্ষিণতে পৃথিবীর আবর্তন বেগ প্রায় শূন্য। কারণ পৃথিবীর উভয় মেরুবিন্দুর পরিধি যেহেতু শূন্য, তাই এখানে পৃথিবীকে কোনো পথ অতিক্রম করতে হয় না, কাজেই এখানে পৃথিবীর আবর্তন বেগ প্রায় শূন্য। 14 দাগের অ্যান্সারটা লিখে দেবো। আচ্ছা, তারপরে বলেছে 3 হচ্ছে বায়ু দূষণের কারণগুলি লেখো। তো বায়ু দূষণের দুটো কারণ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ সমূহ হচ্ছে অগ্নুৎপাতের সময় নির্গত সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাস ধুলোছাই ধোঁয়া বায়ুকে দূষিত করে। 2 হচ্ছে দাবানলের ফলে সৃষ্ট গাছপালার ছাই, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বায়ুতে মিশে দূষণ ঘটায়। 3 ধূলিঝড়, বিস্তীর্ণ প্রান্তর, মরুভূমি প্রভৃতি স্থান থেকে ঝড়ের সময় ধুলোবালি উড়ে বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। 4 জীবদেহের পচন, মৃত জীবের দেহাবশেষ পচার সময় মিথেন, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়ে বায়ুকে দূষিত করে। আর অন্যান্য কারণ আছে ফুলের পরাগরেণু, মহাশূন্য থেকে ছুটে আসা উল্কার ধূলিকণা, উদ্ভিদের অতিরিক্ত বাষ্পমোচনে নির্গত জলীয় বাষ্প বায়ুকে দূষিত করে। আর মনুষ্য সৃষ্ট কারণের এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। যত দিন যাচ্ছে পৃথিবীর জনসংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের শ্বাসকার্যের ফলে নির্গত কার্বন ডাই অক্সাইড বায়ুকে দূষিত করছে। বৃক্ষছেদন, পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে ঘরবাড়ি চাষবাস করার জন্য গাছপালা বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, ফলে বাতাসে CO2 বৃদ্ধি পাচ্ছে। নগরায়ন, জনসংখ্যার অতিরিক্ত চাপ সামলাতে সারা বিশ্ব জুড়ে যেভাবে নগরের বিকাশ ঘটছে তাতে বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। কৃষিকাজ, চাষের জমি থেকে রাসায়নিক তেল, সার, কীটনাশকের গুঁড়ো, আবর্জনা, খড়কুটো পোড়ানো ছাই, ধূলিকণা বায়ুকে দূষিত করছে। শিল্পায়ন, বিশ্বজুড়ে গড়ে ওঠা অসংখ্য শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে নির্গত কার্বনের গুঁড়ো, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ধোঁয়া প্রভৃতি ক্ষতিকারক পদার্থ বায়ুতে মিশে বায়ুকে দূষিত করছে। যানবাহন, বাস, লরি, প্রাইভেট গাড়ি, জাহাজ, এরোপ্লেন চালাতে পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সীসা বায়ুতে মিশে গৃহস্থালির বর্জ্য, গৃহের আবর্জনা, বর্জ্য পদার্থ, পুরানো ছাই, ধোঁয়া বায়ুকে দূষিত করে। এই বর্জ্য পদার্থ পচনের ফলে উৎপন্ন বিষাক্ত মিথেন গ্যাসও বায়ু দূষণ ঘটায়। আর আণবিক বিস্ফোরণ হচ্ছে পারমাণবিক শক্তি কেন্দ্রে দুর্ঘটনা বা বিস্ফোরণের কারণে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়। এছাড়া কাঠ, ঘুঁটে, কয়লা, গ্যাস পুড়িয়ে রান্না, ধূমপানের ফলেও বায়ু দূষিত হচ্ছে। 4 হচ্ছে সড়ক এবং রেলপথের মানচিত্র থেকে কি কি বিষয় সম্পর্কে জানা যায়। 1 হচ্ছে টোপোগ্রাফিক্যাল বা ভূসাংস্থানিক মানচিত্র দেখে শিক্ষার্থীরা সড়কপথ রেলপথের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। আর 2 হচ্ছে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে এই মানচিত্র একটি অপরিহার্য উপাদান। আর 3 হচ্ছে সড়কপথ ও রেলপথের দৈর্ঘ্য মানচিত্র স্কেলের মাধ্যমে পাওয়া যায়। আচ্ছা, 6-এর দাগে হচ্ছে ভারতের একটি আয়তে আছে ভারতের জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, নেপালের রাজধানী কাঠমান্ডু, আর বিপাশা সিন্ধু নদের উপনদী। আর মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো। মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণ যেগুলো আছে, একটা হচ্ছে সক্রিয় কারণ আর একটা নিষ্ক্রিয় কারণ। তো নিয়ন্ত্রকগুলির মধ্যে আছে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, জীবজগৎ, উদ্ভিদ, প্রাণী, জীবাণু। আর হচ্ছে আদিশিলা বা মাতৃশিলা, ভূপ্রকৃতি এবং সময়। 2-এর দাগেতে আছে একটি রবি শস্যের উদাহরণ হচ্ছে গম। আর দক্ষিণ ভারতে ধানের ভান্ডার বলা হয় তামিলনাড়ুকে। আর একটা আছে তৃতীয় পোর্শন, গম চাষের জন্য অনুকূল উষ্ণতা, বৃষ্টিপাত ও মৃত্তিকা সম্পর্কে আলোচনা।
তো গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হচ্ছে ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হলো গম। গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ একটা হচ্ছে উষ্ণতা। গম চাষের জন্য 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়, তবে গম পাকার সময় প্রচুর সূর্যালোকের প্রয়োজন হয়। 2 বৃষ্টিপাত। গম চাষের জন্য 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত আদর্শ। 3 তুষারপাত। তুষার গমের ক্ষতি করে, তাই গম চাষের জন্য তুষারমুক্ত দিন প্রায় 110 দিন প্রয়োজন। মাটি চুনযুক্ত উর্বর দোআঁশ মাটিতে গম চাষ ভালো হয়। জমি গম গাছের গোড়ায় জল জমলে গমের ক্ষতি হয়, তাই জল নিকাশি ব্যবস্থাযুক্ত সামান্য ঢালু জমি গম চাষের পক্ষে আদর্শ। আর অর্থনৈতিক পরিবেশ হচ্ছে শ্রমিক। গম চাষের জন্য প্রচুর শ্রমিকের দরকার হয়। মূলধন নতুন যন্ত্রপাতি ক্রয়, বীজ কেনা প্রভৃতির জন্য মূলধনের প্রয়োজন। চাহিদা ও বাজার উত্তর পূর্ব ভারতে রুটি জাতীয় খাবার খাওয়ার প্রচলন খুব বেশি, তার জন্য গম চাষ প্রাধান্য পেয়েছে। 3 আছে মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম, কারণ ব্যাখ্যা করো এবং ইনসোলেশন। তো মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম কেন? রাত্রিতে ভূপৃষ্ঠ যে তাপ বিকিরণ করে আকাশ মেঘমুক্ত থাকলে তা সহজেই অনেক ওপরে উঠে যায়, কিন্তু মেঘাচ্ছন্ন রাত্রিতে ভূপৃষ্ঠের বিকিরিত উত্তাপ ওই মেঘের দ্বারা বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরকে উত্তপ্ত করে তোলে, ফলে মেঘলা রাতে বেশ গুমোট গরম অনুভূত হয়। ইনসোলেশন কি? ইংরাজিতে ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌর বিকিরণ থেকে ইনসোলেশন শব্দের উৎপত্তি। সূর্য থেকে বিকিরিত শক্তির মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, একে আগত সৌর বিকিরণ বা ইনসোলেশন বলে। তো এই ছিল আজকের মডেল কোশ্চেন পেপার 2 এর প্রশ্নের উত্তরগুলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে।